100, তার মানে এই দুইটা জিনিস সেম জিনিস। এখন এই দুইটা সেম জিনিসকে যদি আমরা গুণ করি, তার মানে x ইন্টু x মানে x স্কোয়ার। তো সিমিলার জিনিস গুণ করলে এটা স্কোয়ার হয়ে যাচ্ছে। বলতো এই ইকুয়েশন নাম্বার 2টা বুঝছো কিনা? বুঝছো? জি স্যার, বুঝছি। এখন এই ইকুয়েশন নাম্বার 2টাকে যদি আমরা একটু ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে চাই, তাহলে আমরা আবার করি। আমাদের চক্রবৃদ্ধি মূলধনটা হচ্ছে a, আমাদের 3000 ছিল হচ্ছে আমাদের p, 1 ইন্টু 6/100, এটাকে আমরা আমরা লিখবো হচ্ছে 1 প্লাস r, কারণ 6/100 ছিল হচ্ছে আমাদের r প্লাস r। আর আমরা দ্বিতীয় বছরের হিসাব করতেছি, সো এখানে এই হয়ে যাবে হচ্ছে 2। এখন নেক্সট স্টেপটা কি হবে তোমরা অলরেডি বুঝে ফেলছো। নেক্সট ইকুয়েশনটা কি হবে বলো তো একটু দেখি, একটু বুদ্ধি খাটায় বলো। নেক্সট ইকুয়েশনটা কি হবে যদি আমরা এইটার উপরে আবার নতুন করে মুনাফা ধার্য করে আবার নতুন করে চক্রবৃদ্ধি মূলধন বানাই, তাহলে আমরা এ সমান সমান কিভাবে বলো? 1 প্লাস r হোল টু দি পাওয়ার 3। চতুর্থ বছরে আমরা পাবো হচ্ছে p ইন্টু 1 প্লাস r হোল টু দি পাওয়ার 4। বলো তো জিনিসগুলো বুঝছো কিনা? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা? আমার মাইক্রোফোনটা আসছে জি কিনা? স্যার, শোনা যায়। হ্যাঁ, তো তোমরা কি এটা বুঝছো, মানে সিকোয়েন্সটা বুঝছো কিনা? হ্যাঁ প্রথম বুঝেছি বছরে কি স্যার, হচ্ছে? বুঝেছি। আচ্ছা ইয়েস স্যার, ঠিক আছে, ওকে ওকে, দেখো। মাইক্রোফোনটা তো একটু এখন সমস্যা করছে। আচ্ছা আচ্ছা, দেখো, তার মানে হচ্ছে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে যদি আমাকে বলা হয় 100 বছরে কত হবে, তো তুমি বলবা হচ্ছে p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার 100। আচ্ছা, যাই হোক। তো এখন আমরা অলরেডি এটা কনসেপ্ট পেয়ে ফেলছি। কনসেপ্টটা হচ্ছে, যখন আমাকে চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলা হবে, আমি এটাকে একটা সূত্র আকারে লিখে দিতে পারি। a সমান সমান p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। এখন আমাকে যত বছর বলা হবে বা যত বার বলা হবে, ধরো হচ্ছে 3বার আমি চক্রবৃদ্ধি মুনাফা অ্যাপ্লাই করছি, তার মানে n এর মান 3 হবে। অথবা 3 বছর অ্যাপ্লাই করছি, তার মানে n এর মান 3 হবে, টার্ম অথবা ইয়ার। তো সূত্রটা হচ্ছে এইটা। এখন আমরা আসলে এই জিনিসটাকে বের করার জন্যই আমরা কি করলাম, এই অঙ্কগুলাকে মানে বাংলায় বা হচ্ছে এভাবে ঐকিক নির্ণয় করার ট্রাই করলাম। তো এখানে একটা শখ দেওয়া হয়েছে, দেখো শখটার মধ্যে বলা হয়েছে, দাঁড়াও এক সেকেন্ড, আমি আমার ফোন থেকে দেখতেছি। দেখো, তো এখন ছকের মধ্যে কি বলা হয়েছে, উপরে বর্ণিত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছরের মূলধন নির্ণয়ে 1, 3, 5 মানে যে সমীকরণগুলো আমরা বানাইছি আর কি, এই নম্বর সমীকরণের 3টি প্যাটার্ন ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, আমরা লক্ষ্য করছি, আমরা দেখছি আসলে কি হইতেছে। এখানে পি ও চেঞ্জ হইতেছে না, তারপরে হচ্ছে আরও চেঞ্জ হইতেছে না, চেঞ্জ হইতেছে শুধু কেবল ওই যে উপরের মাথার মধ্যে যে পাওয়ারটা ছিল, মানে এন এর মান। 1 বছর হইলে এন এর মান 1, 2 বছর হইলে এন এর মান 2, 3 বছর হলে এন এর মান 3। ঠিক না? তুমি জি কি স্যার। তুমি কি এ, পি, আর এবং সময়কালের সংখ্যার পরিবর্তনের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও? হ্যাঁ, সম্পর্ক খুঁজে পাই। তো সেই সম্পর্কটাই হচ্ছে আমরা এখন আমাদের এই শখের মধ্যে লিখবো। তা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নাও, তুমি নিজেই লিখতে পারবা। আমরা বলতে পারি কি, 1, 3, 5 নং সমীকরণের সময়কাল, অর্থাৎ এন এর মান পরিবর্তনের ফলে এর মান পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এন এর মানটা চেঞ্জ হওয়ার কারণেই কিন্তু এর মানটা বারবার বারবার করে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এখানে এ ফিক্সড, পি ফিক্সড, আর ফিক্সড, জাস্ট ভেরিয়েবল হচ্ছে এন। সো যখন এন এর মানটা চেঞ্জ হচ্ছে, তখনই কিন্তু এ এর মানটা চেঞ্জ হচ্ছে। কারণ এন এর মান প্রথম বছরে 1 হবে, দেন আমরা এ এর একটা ভ্যালু পাবো। দ্বিতীয় বছরে 2 হবে, দেন আমরা এ এর একটা ভ্যালু পাবো। তার মানে এখানে কিন্তু দ্য ভ্যালু অফ এ ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ভ্যালু অফ এন। অর্থাৎ হেয়ার এন ইজ ভেরিয়েবল, বাট এ, পি, আর দে আর ফিক্সড। বাট এ কেন ফিক্সড না? এর চেঞ্জ হচ্ছে এন এর কারণে। কথাটা কি বুঝছো রাফিউল বা হচ্ছে আদার্স যারা আছো? জি স্যার। ওকে। তো ওই কথাটাই হচ্ছে বাংলা কথা এভাবে লিখে দিবা। আমি আশা করবো, আমি কিন্তু এগুলোই কিন্তু হোমওয়ার্ক, আসলে কি পাইলা তুমি? তো এটাও হোমওয়ার্কের মধ্যে একটা পোর্শন। আমি আমার পড়ার মাঝখানে মাঝখানে হোমওয়ার্ক দিয়ে দেই, কিন্তু তোমরা সবাই জানো। আচ্ছা, এখন আমরা নেক্সট শখটার দিকে যাই, দেখি কি বলা আছে। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে 3টি সমীকরণেই মানে দেখতে প্রায় একই, দে আর মানে সিমিলার টু ওয়াচ। শুধু সূচকের মানের পরিবর্তন হয়েছে। সূচক মানে হচ্ছে যে পাওয়ারটা ছিল, ওই যে এন এর মান, তাই তো?
এবং এই সূচকের মানের সঙ্গে n এর একটি সম্পর্ক আছে। কিভাবে? সমীকরণগুলো পর্যবেক্ষণ করে তুমি কি উদাহরণ 6 অনুসারে পঞ্চম বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে পারো? ওই যে উদাহরণ যে ম্যাথটা আমরা সলভ করলাম, এখন বলা হয়েছে কি এই যে এত বাংলা কথা, এত লিটারেচার, এত সাহিত্য, বাধ্য সব, এখন শুধু কেবল আমরা সূত্র দিয়ে অ্যাপ্লাই করে অঙ্কটা বের করব। তো সেইটা করার জন্য কি আমরা পারি কিনা ইকুয়েশনটা বানাইতে? তাহলে যদি পারি, নিচের ফাঁকা অংশে এর সমাধান করে শিক্ষককে দেখাও। আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিলাম, তোমরা আমাকে সলভ করে এটার অ্যান্সারটা বলবা বক্সের মধ্যে কি হবে। না পারলে আই উইল প্রোভাইড দ্য সলভ। ঠিক আছে? আমাকে জাস্ট চক্রবৃদ্ধি মূলধনের ইকুয়েশনটা এখন প্যাটার্নটা কিভাবে হচ্ছে এইটা সম্পর্কে একটা ধারণা দাও তো দেখি। 2 মিনিট সময় দিলাম, শুনতে পাচ্ছো আমাকে? Yes, sir. ওকে, জি স্যার। উইথিন 2 মিনিটস আমাকে বলো। স্যার হচ্ছে কি সূত্রটা বলবো? হ্যাঁ, সূত্রটা বলো, মানে সূত্রটা একটু ভেঙে বলো আর কি। সূত্রটা তো আমি বলে দিচ্ছি আর কি, মানে কিভাবে হচ্ছে আসলে কাহিনীটা কি হচ্ছে বলো। হচ্ছে যে আম, এখানে হচ্ছে যে 1 বছর পর হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন a ইকুয়াল পি ইন্টু পি ইন্টু 1 + r ব্র্যাকেট। আর তারপরে হচ্ছে যে এখানে আবার 2 বছর পর আবার চক্রবৃদ্ধি মূলধন এখানে হবে a ইকুয়াল পি ইন্টু 1 + r ব্র্যাকেট। হ্যাঁ, মানে আবার আরেকটা 1 + r, এই তো, মানে আবার আরেকটা 1 + r, এই না? হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা, তার মানে p আমি, হ্যাঁ হ্যাঁ, তার বুঝছি আমি, থ্যাংক ইউ, তোমার কনসেপ্ট ঠিক আছে। তার মানে আমাদের ইকুয়েশনটা এভাবে হওয়া উচিত। প্রথম বছরে যদি আমরা পি তো ফিক্স থাকতেছে, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম 1 + r, এটা হচ্ছে প্রথম বছর পর্যন্ত। এখন আমি চাচ্ছি যে মানে এটার প্যাটার্নটা কিভাবে যাবে আর কি, একদম n তম বছর পর্যন্ত। তার মানে পরে হচ্ছে ইন্টু আরেকটা 1 + r বার হবে, অর্থাৎ আমাদের দ্বিতীয় বছরে, তৃতীয় বছরে হচ্ছে আরেকটা 1 + r হবে, এভাবে চলতে থাকবে। এটা না কনসেপ্ট? ঠিক না? প্রথম বছরে এতটুকু, দ্বিতীয় বছরে আমরা এই জি আরেকটা যোগ স্যার। হবে, মানে গুণ হবে, তৃতীয় তারপর বছরে আরেকটা তৃতীয় গুণ হবে। বছরে আরেকটা হ্যাঁ, যোগ এইটাই। হবে। তো এইটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তার মানে আমরা বুঝে ফেলছি। চলো আমরা নিচে যাই, কি বলা আছে এখন দেখো। খুবই সিম্পল, চক্রবৃদ্ধি মূলধন তো বের করলাম, এখন চক্রবৃদ্ধি মুনাফা কি এইটা আমরা বের করবো। দেখো, চক্রবৃদ্ধি মূলধনের মধ্যেই কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা লুকায় আছে। তুমি কি করবা? তুমি হচ্ছে আসলটা যদি চক্রবৃদ্ধি মূলধন থেকে বাদ দিয়ে দাও, আসল মানে একদম ইনিশিয়াল প্রিন্সিপাল যেটা ছিল পি পি, সেটা যদি তুমি চক্রবৃদ্ধি মূলধন থেকে মাইনাস করে দাও, তাহলেই তো হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাইয়া ফেলি, ঠিক না? তার মানে আমাদের চক্রবৃদ্ধি Yes, মূলধন ছিল yes, sir. হচ্ছে এ, চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা কনসিডার করতেছি হচ্ছে সি এর মাধ্যমে, আর আমাদের ইনিশিয়াল প্রিন্সিপাল ছিল হচ্ছে পি। তার মানে আমাদের সি তথা চক্রবৃদ্ধি মুনাফা ইট উইল বি এ মাইনাস পি। এখন তুমি যদি ম্যাথ করো, তুমি কি করতে পারো, তুমি আগে এ বের করতে পারো এর সূত্র দিয়ে, দেন তার থেকে পি বিয়োগ করে দিলেই হয়ে যাচ্ছে। আর তুমি যদি চাও যে না আমি হচ্ছে ডিরেক্ট সূত্র দিয়ে অ্যাপ্লাই করে করব, তাহলে এখান থেকে আমরা আবার সূত্র বানাই নিয়ে আসতে পারি। সেটা কি দেখো, এ মানে হচ্ছে কি পি প্লাস 1 + r⁴ মাইনাস হচ্ছে পি। এখান থেকে তুমি একটা পি কমন নাও, তাহলে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে 1 + r⁴, তাহলে পি চলে যাচ্ছে, এই হচ্ছে 1। তো আমি আবার বলি, ধরো তোমার অঙ্কটা এভাবে হলো যে চক্রবৃদ্ধি মূলধন বের করো, তো তুমি আগে এ বের করে ফেললা এই সূত্র দিয়ে, দেন বলা হলো চক্রবৃদ্ধি মুনাফা বের করো, তো তোমার তো আবার এই সূত্র দিয়ে চক্রবৃদ্ধি মুনাফা বের করার দরকার নেই। তুমি কি করতে পারো, এখানে যে মূলধন ধরো 200 বের হয়েছে, আর চক্রবৃদ্ধি আর ইনিশিয়াল প্রিন্সিপাল তথা হচ্ছে প্রারম্ভিক মূলধন ছিল হচ্ছে ধরো 1 টাকা, তো বিয়োগ করলে তো হয়ে যাচ্ছে 199। তখন কি আবার সূত্র দিয়ে বের করার দরকার আছে? নাই। কিন্তু যদি কোশ্চেনটা সরাসরি এভাবেই আসে, চক্রবৃদ্ধি মুনাফাই বের করে দেখাও, তো আমরা আবার কেন 2 স্টেপে করতে যাবো? আমরা তখন সরাসরি সূত্র দিয়ে করে ফেলবো। বলো তো আমার কথাটা বুঝছো কিনা, আমি কি বুঝতে চাইছি? Yes, sir. ওকে, বললে ভালো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ধরো তোমার ম্যাথের প্রশ্নটা ধরো হচ্ছে 2টা স্টেপ। প্রথমে বলা হলো চক্রবৃদ্ধি মূলধন বের করো, পরের বলা হলো চক্রবৃদ্ধি মুনাফা বের করো। তো তুমি প্রথমে কি করবা, চক্রবৃদ্ধি মূলধনের এই সূত্রটা বসাবা। ঠিক আছে, বসিয়ে তুমি মূলধনটাকে পেয়ে ফেললা, একটা সাংখ্যিক মানে একটা নিউমেরিক ফরম্যাটে পেয়ে ফেললা। তো দেখতে পাচ্ছ, দেখো আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি।
আমরা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন যদি বলা হয় কোশ্চেনটা এইভাবে ধরো হচ্ছে 1 নাম্বার কোশ্চেনটাকে বলা হলো চক্রবৃদ্ধি মূলধন বের করে দেখাও মূলধন, 2 নাম্বার কোশ্চেনে বলা হলো মুনাফা। ইন্ডিভিজুয়াল কোশ্চেন না কিন্তু, দুইটা অঙ্কেই দুইটা পার্ট, সেম অঙ্কেরই দুইটা পার্ট। তো মূলধন বের করার জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করব পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। ওকে, দেন আমরা তো একটা মান পেয়ে ফেলছি এখন অঙ্কটার মধ্যে। ধরো অঙ্কটার মূলধনটা হচ্ছে 200। এখন চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি তুমি প্রারম্ভিক মূলধন তথা পি এর মানটা বিয়োগ করো, ধরো পি হচ্ছে 1 টাকা, তাহলেই তো হচ্ছে 199 টাকা মুনাফা পেয়ে যাচ্ছ। তো ক্ষয়ের অ্যান্সারটা কিন্তু ইজি হয়ে যাচ্ছে, ঠিক না? মানে জি আমার, স্যার। হ্যাঁ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যদি শুধুই কোশ্চেনটা একটা কোশ্চেন থাকতো যে বলা হয়তো যে চক্রবৃদ্ধি মুনাফা বের করে দেখাও, তখন কিন্তু তুমি চাইলে ভেঙে ভেঙে করতে পারতা। তা না হলে তুমি সরাসরি এই যে আমরা সূত্রটা বের করে নিয়ে আসলাম চক্রবৃদ্ধি মুনাফার, আসলে ওই কনসেপ্ট থেকে আসছে এ মাইনাস পি, তখন তুমি কিন্তু সরাসরি এটা দিয়ে বের করতে পারতো, মানে 2 স্টেপে না করে। বুঝছো কাহিনীটা? এবার বুঝছো যে বোঝো নাই? Yes, sir. ওকে, আচ্ছা তাহলে এবার আমাকে দেখো কি বলা হয়েছে। আমরা উদাহরণ 7 দিকে তাকাই। এটা খুবই সুন্দর ম্যাথ দেওয়া হয়েছে। 7% হার, তার মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট তথা আর এর মান হচ্ছে 7। তো আমরা এটাকে কনভার্ট করে নিচ্ছি দশমিকে। সো উই উইল গেট 0.07, 20,000 টাকার। তার মানে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল প্রিন্সিপাল, মানে হচ্ছে আসল বা মূলধন। 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 5 বছর মানে হচ্ছে আমাদের 5টা বার মূলধন নিতে হচ্ছে, অর্থাৎ এন এর মান হচ্ছে 5। চক্রবৃদ্ধি মূলধন, তো এখন বলো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র তুমি শিখছো না? Yes, শিখছো। sir. এখন কি তুমি বোকার মতো সেই 5 বছরে 1 বছর 2 বছর 3 বছর এভাবে মূলধন যোগ করে 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 ঐকিক নেমে সলভ করবা? অবশ্যই না। আমরা সূত্রটা নিয়ে আসছি আসলে অঙ্কটাকে সহজ করার জন্য। তো খুবই সিম্পল, আমরা এখন ওটাকে সলভ করে ফেলতে পারি। তো আমাকে সলভ করে তোমার আগে দেখাও 2 মিনিট সময়ের মধ্যে। জাস্ট ক্যালকুলেশনটা বললেই হবে, এখন এই দড়ি মরি এগুলো লেখার দরকার নেই। তুমি ক্যালকুলেশন করে আমাকে অ্যান্সারটা বলে দাও উইথিন 2 মিনিটস, দেন আমি সলভ করে দিচ্ছি। বলো তো দেখি, পারবো তো নাকি? না পারলে সমস্যা নেই, আমি সলভ করে দিব। Yes, sir, problem. স্যার হ্যাঁ, এটা একটু সময় দেন। আচ্ছা ঠিক আছে, করো। তোমার 3 মিনিট সময় দিলাম, তাও 3 মিনিটস। স্যার বলবো কি? বলো, অ্যান্সারটা বলো, জাস্ট অনলি সে দ্য অ্যান্সার। স্যার হচ্ছে যে আহ আহ, দুই হা- আম, আর 28,051.03 টাকা। আচ্ছা ঠিক আছে, আরেকজন বললো। আর কি কেউ করেছো? রফিউল, আব্দুল্লাহ? আচ্ছা আচ্ছা, করো, সমস্যা নেই। আম, তোমাদের মেবি একটা মান্থলি এক্সাম হবে। মান্থলি এক্সাম গুলো শুরু হবে হচ্ছে এই মাসের শেষের দিকে। তো আমাকে বলা হয়েছে যে 25 তারিখের মধ্যে হচ্ছে প্রশ্ন রেডি করে দিয়ে দিতে। তো তোমাদের তো মেবি এমসিকিউ সিস্টেম নাই নিউ কারিকুলাম। তো আমি হচ্ছে ওই যে বড় ছোট কোশ্চেন গুলো এখানে থেকে 50 মার্কের একটা কোশ্চেন করবো। এখন সিলেবাস কতটুকু, আমি যা পড়াইছি তাই সিলেবাস, ঠিক আছে? আমি ধারা শেষ করছি অলরেডি। সরি তোমাদের না, সরি তোমাদের ক্লাসে আহ ওই যে দ্বিমাত্রিক বস্তু ত্রিমাত্রিক বস্তু এটা শেষ করছি এই অধ্যায়। তো ওই অধ্যায় থাকতেছেই। ইভেন আমরা যতটুকুই এই অধ্যায়টা পড়তেছি ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, এটাও। কত কত আবার বলো? 12.55. আচ্ছা ঠিক আছে, বুঝছি, ওকে। আচ্ছা দেখো, আমি নিজেই সলভ করি এখন। তো খুবই সিম্পল, খেয়াল করো, অঙ্কটা আসলে ইজি। 7%, তার মানে মুনাফার হার অলরেডি ইজি এখানে দেওয়া আছে। 2,000 টাকা, 20,000 টাকা, তার মানে আমাদের পি হচ্ছে 20,000 টাকা, মানে হচ্ছে 2 এর পরে 1 2 3 4টা শূন্য। ওকে, 5 বছরে, তার মানে এন এর মান হচ্ছে 5। চক্রবৃদ্ধি মূলধন, তো তুমি সূত্র দাও। চক্রবৃদ্ধি মূলধন এ সমান সমান কি? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। খুবই সিম্পল, পি এর মান হচ্ছে 20,000, 1 প্লাস আর এর মান হচ্ছে 0.07, এন এর মান হচ্ছে 5। এত টাকা। দেখো তোমার Answer কাছে, বেড়ে গেছে, স্যার।
হ্যাঁ, তোমার কাছে যদি 28,051 তারপর সামথিং। আচ্ছা বুঝছি। এখন দেখো তুমি যদি এটা ক্যালকুলেশন করতে চাও, দেখো তুমি চাইলেই, আমি অবশ্যই বলি তোমরা যেহেতু ক্লাস 8 এ তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউড থাকার কথা। তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর কি অ্যালাউড জানো তোমরা? আমাদের স্কুলে অ্যালাউড অ্যালাউড না, সেন্ট জোসেফে অ্যালাউড না, না? না স্যার। বাট আমি যখন ক্লাস 8 এ ছিলাম ধুমায়া ক্যালকুলেটর ইউজ করতাম। যাই হোক, বাট ক্যালকুলেটর ইউজ করা আমার কেন অ্যালাউড না কেন? আমরা তো জেএসসি পরীক্ষার সময় ক্যালকুলেটর ইউজ করছি। ক্যালকুলেটর ছাড়া তো এই ম্যাথ করা সম্ভব না, তো অনেক ম্যাথ আছে ক্যালকুলেটর ছাড়া পসিবল না। ক্যালকুলেটর অ্যালাউড আমার যেটুকু মনে হয়, মানে সায়েন্টিফিক ক্যালকুলেটর। তো এটাকে তুমি সায়েন্টিফিক, পসিবল স্যার এটা। আচ্ছা আচ্ছা, তো যদি সায়েন্টিফিক ক্যালকুলেটরে তুমি এই মানটা সরাসরি বসিয়ে দাও, তুমি একদম এক চান্সে অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। বাট তুমি ভেঙে ভেঙে করতে চাইলে আগে হচ্ছে 1.07 যোগ করো, তাকে তুমি পাওয়ার 5 দাও, দেন 20,000 গুণ করে দাও, তো অ্যান্সারটা ভেবে বের করা যাবে। আমি অ্যান্সারটা, আমার হাতে ক্যালকুলেটর নেই দুর্ভাগ্যবশত, কারণ আজকে আমি কলেজের হলে বসে ক্লাস নিচ্ছি। ওকে, দেখো তো এবার এইদিকে তাকাও। তো অঙ্কটা তো বুঝছো, মানে প্রসিডিউরটা বুঝছো তো কিভাবে করতে হবে, সবাই নিয়মটা বুঝছো তো নাকি? আচ্ছা, এখন দেখো প্রারম্ভিক মূলধন নির্ণয়। প্রারম্ভিক মূলধন মানে হচ্ছে পি, ইনিশিয়াল প্রিন্সিপাল। এখন বলা হয়েছে প্রারম্ভিক মূলধন কত হলে, তার মানে অবশ্যই উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ প্রারম্ভিক মূলধন, মানে পি এর মান। 13% হার, তার মানে আমাদের আর এর মান হচ্ছে 13%। সো ইফ উই ডিভাইড ইট উইথ 100 ইট উইল বি 0.13। ওকে, 5 বছরের, দ্যাট মিনস n ইজ 5, কারণ 5 বার, কারণ 5 বছরে 5 বার মূলধন সে নিবে। চক্রবৃদ্ধি মূলধনের মান দেওয়া আছে, অর্থাৎ এর মান দেওয়া আছে এ। এখন বলা হয়েছে না প্রারম্ভিক মূলধন কত হলে, অর্থাৎ উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ পি। এখন তুমি তো সূত্র জানো, তুমি সূত্র কি জানো? a সমান সমান p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n ইন কেস অফ চক্রবৃদ্ধি মূলধন। সো আমরা বের করতে পারি p সমান সমান a বাই 1 প্লাস r টু দি পাওয়ার n। তো এখন তুমি মানটি বসায় দাও। এর মান অলরেডি তুমি জানো 20,000 টাকা, 1 প্লাস আর এর মান হচ্ছে 0.13, n এর মান হচ্ছে 5। এখন তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকলে তুমি ঠাস করে এটার মানটা পেয়ে যাবা, আর যদি তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটর না থাকে তোমাকে ভেঙে ভেঙে হিসাব করতে হবে। আগে বলো অঙ্কের নিয়মটা বুঝছি কিনা, কারণ হিসাব তো আর আমি তোমাকে এখন দেখাই করতে পারবো না, সো হিসাবটা তোমাকেই করে নিতে হবে। বলো অঙ্ক সবাই বুঝছো কিনা, অঙ্কটা কিভাবে করতে হবে? ইয়েস স্যার। তো জি। এইবার এই যে উদাহরণ 9, এটাকে আমাকে করে দেখাও। 5 মিনিটস টাইম দিলাম, না পারলে আমি করে দিব। শুরু করো। ঠিক আছে, বলতে পারো, বলো। রাফিউল বলো, আদনি বলো, আব্দুল্লাহ বলো, সবাই বলো। স্যার, আরেকটু 12,420.60 টাকা। এটা ছিল ইংলিশ বাংলা হ্যাঁ। একসাথে পাকাই ফেলছি, দাঁড়াও। 12,420.60 টাকা। বলো তো রাফিউল, তোমার এটা আসছে কিনা? আমার একটু অন্যরকম আসছে। আচ্ছা, আরে 12,420, তারপর আমারটায় আসছে 50 কিছু একটা। মানে পয়েন্ট 50? না স্যার, দাঁড়াও। ঝামেলা হয়েছে কোথায়, পয়েন্টের পরে না আগে? আব্দুল্লাহ বলো তো। 12,420.50 কিছু একটা। আচ্ছা, সমস্যা নেই, আমি বলি পয়েন্টের পরে এটা কোনো ঝামেলা না, এটা অনেক টানি হইতে পারে। ধরো হচ্ছে কেউ যদি একসাথে ক্যালকুলেটর দিয়ে একবারে করে ফেলতে চায়, তাহলে পয়েন্টের পরে একটা গরমিল হবে, ইভেন পয়েন্টের আগে হইতে পারে 1-2 টাকা। ঠিক আছে, যদি আমি সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে সরাসরি করতে চাই, আর ভেঙে ভেঙে করলে যেহেতু আমরা কিছু দশমিক কমিয়ে কমিয়ে হিসাব করতেছি, সো হিসাবের একটা টিনি একটা ঝামেলা হবে, একটা মাইনর একটা ঝামেলা হবে, ওইটা কোনো ব্যাপার না। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা সবাই বুঝছো। মুনাফা সাধারণত বাৎসরিক হারে দেওয়া হয়ে থাকে, যেটা আমরা নর্মালি ধরি, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা প্রদানকালে সময়কাল 1 বছর নাও হতে পারে। 8% হারে অঙ্কটা এখানে সলভ করে দেওয়া আছে, আমি নতুন করে সলভ করবো না, আমি এখানেই তোমাদেরকে আইকে বুকে দেখাবো। দেন এটা সিমিলার একটা ম্যাথ, এটা পরে প্র্যাকটিস করার জন্য দেওয়া আছে, তো এটা তোমরা সলভ করে নিবা। তাহলে আমরা এটাকে একটু বোঝার ট্রাই করি আসলে কি কাহিনীটা ঘটছে। 8% মুনাফার হার, ঠিক আছে, এই 8% মুনাফার হার, ওকে, এটা ঠিক আছে। 8% মুনাফার হার, সেটা 5,000 টাকা, তার মানে এটা প্রিন্সিপাল। সরি 500, আচ্ছা যাই হোক, মিস্টেক হয়ে গেছে। 3 মাস অন্তর অন্তর, বুঝছো ব্যাপারটা? মানে প্রথম 3 মাস, এরপরে 3 মাস গ্যাপ, এরপরে 3 মাস, মানে 3 মাস পর পর। ঠিক আছে,
হ্যাঁ বছরে 4 বার, যাই হোক 3 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি মুনাফায়, তার মানে চক্রবৃদ্ধি মুনাফাটা ওই বেটায় পুরা বছরে খায় নাই, মানে পুরো বছরে নেয় নাই, ঠিক আছে, সে 3 মাস পর পর নিছে। তার মানে প্রথম যদি 3 মাস নেয়, পরে 6 মাস, পরে 9 মাস, পরে কত হবে 12। বুঝছো ব্যাপারটা? মানে প্রথম 3 মাস সুদ নিছে, পরের 3 মাস চক্রবৃদ্ধি মুনাফা নিছে, পরের 3 মাস, পরের 3 মাস, এভাবে প্রথম 3 মাসে, তারপরে গ্যাপ 3 মাস, তারপরে গ্যাপ 3 মাস, তারপরে গ্যাপ হচ্ছে 3 মাস, এভাবে 3, 6, 9, 12, এভাবে 3 মাস অন্তর অন্তর। ব্যাপারটা বুঝছো সবাই? জি স্যার বুঝছি। চক্রবৃদ্ধি মুনাফায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তো 1 বছরে কিন্তু 4 বার সে মানে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মুনাফা নিছে। তো 2 বছরে কিন্তু 4 দোকানে 8 বার নিবে। ব্যাপারটা হচ্ছে এটা, তো 8 বার যে নিবে, মানে চক্রবৃদ্ধি মুনাফা সে নিবে কয়বার তাহলে? 8 বার। এই কথাটা বুঝছো কিনা আগে আমাকে একটু ক্লিয়ারিফাই করো তো। 1 বছরে যে 4 বার নিচ্ছে, কারণ 3 মাস অন্তর অন্তর, অর্থাৎ 12 মাসে 1 বছর, 3 মাস দিয়ে ভাগ করলে হচ্ছে 4 বার। ঠিক আছে, ওকে। এই হচ্ছে 2 বছরে তাহলে 8 বার নিবে, ওকে থাকলো। এবার আমরা একটু দেখি আসলে কি করছে। তো এই যে 8% মুনাফা, এই 8% মুনাফা কি সে 2 বছরে নিছে না? মানে 8% যে বলা হয়েছে সেটা তো 2 বছরের ক্ষেত্রে বলা হয়েছে, ঠিক তো? কিন্তু আমাদের মুনাফা আসলে আমরা 8% যে বলা হয়েছে 2 বছরে, কিন্তু আসলে চক্রবৃদ্ধি যে মুনাফাটা ছিল সেটা কিন্তু 3 মাসের জন্য ছিল। প্রথম 3 মাস, দেন নেক্সট 3 মাস, মানে 3 মাস গ্যাপ দিয়ে দিয়ে, তারপরে নেক্সট 3 মাস। তার মানে 3 মাসের জন্য তাহলে কত হবে? 3 মাস মানে হচ্ছে 3/12, মানে 1/4 মাস, এটাকে যদি আমরা বছরে কনভার্ট করি ইন্টু 8, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু 2% হবে মুনাফার হার 3 মাসের জন্য। এই কথাটা বুঝছো? আমি অঙ্কটা পুরোটাই বুঝাই দিব আগে। আমার মানে এই অঙ্কটা থেকে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি সেটা বুঝছো কিনা বলো। আমরা মুনাফার হার বলা থাক এনা আছে 8%, তুমি কেন 2% লিখতেছো? কারণ 8% তো 2 বছরের হিসাবে বলা হয়েছে, কিন্তু আমরা তো মুনাফা খাচ্ছি হচ্ছে, মানে আমরা না, মানে এই প্রশ্নের ব্যক্তি সে তো চক্রবৃদ্ধি মুনাফা 3 মাসের জন্য খাচ্ছে। তো 3 মাসের জন্য সেটা হচ্ছে 2%। ক্লিয়ার? ওকে, চলো আমরা এবার লেটস সলভ দিস ম্যাথ। খুবই সিম্পল। 8% মুনাফার হার তো 500 টাকার, তার মানে আমাদের এখানে প্রিন্সিপাল পি হচ্ছে 5, তোমরা লিখে নিও। দেওয়া আছে আসল সমান সমান, আমি জাস্ট সিম্বল গুলো ইউজ করে করে ম্যাথটা সলভ করাচ্ছি। বাট তোমরা কিন্তু পরীক্ষার সময় অবশ্যই পুরো ম্যাথটাকে এভাবে সুন্দর করে গুছিয়ে লিটারেচার দিয়ে দিয়ে লিখবা। দেওয়া আছে ধরি, ঠিক আছে? কারণ অনেক টিচার এগুলো পছন্দ করে, বলো পি মানে কি, হোয়াট ইজ পি, তুমি পি লিখে রাখছো কেন? তোমাকে তো বুঝাতে হবে যে পি মানে হচ্ছে প্রিন্সিপাল। বুঝছো কি বলছি? তো আমি যেহেতু তোমাদেরকে সলভ করে দিচ্ছি, আমি তো জাস্ট ম্যাথটার প্রসিডিউর দেখাচ্ছি, সো আমি এত কিছু লিখতেছি। তো প্রিন্সিপাল কিন্তু 500 টাকা, ঠিক না? 3 মাস অন্তর অন্তর। তো আমরা একটা কাজ করি, এখান থেকে সময়টাকে বের করি। তো 3 মাসকে যদি তুমি বছরে কনভার্ট করো তাহলে 3/12, দ্যাট ইজ 1/4 বছর। এখন 1/4 বছর মানে হচ্ছে 3 মাস। এখন কথা হচ্ছে আমরা এখন হিসাব করতে হবে এন এর মান, মানে সময়টা। সময়টা মানে হচ্ছে সে চক্রবৃদ্ধি মুনাফাটা কতবার নিয়েছে। তো এটা আমি একটু আগে তোমাদেরকে দেখেছি 8 বার, সেটা কিভাবে বের করছি দেখো, এই যে এখানে বলা আছে 1 বছরে মুনাফি প্রাপ্তির সংখ্যা হচ্ছে 12 মাস ভাগ 3, কারণ 1 বছর মানে 12 মাস। সো আমরা 12 মাসকে 3 দ্বারা ভাগ করলেই হচ্ছে 3 মাস, 12 ভাগ 3, দ্যাট ইজ 4 বার। সো 2 বছর যেহেতু বলা হয়েছে, 2 বছরে হচ্ছে এর মান হচ্ছে 8, এই হচ্ছে 8 আর 500। ওকে, তাহলে হচ্ছে এন এর মান হচ্ছে 8। এখন মুনাফার হার বের করতে হবে। তো মুনাফার হার কিন্তু আমরা 3 মাসে হিসাব করব। এই যে 8%, এটা হচ্ছে 12 মাস, মানে 24, 2 বছর মানে হচ্ছে 12 মাসের, 24 মাসের হিসেবে দেওয়া হয়েছে। তো আমরা যেহেতু 3 মাসকে বছরে কনভার্ট করে নিছি 1/4, তো 8-এর 1/4% হচ্ছে 2%, দ্যাট ইজ আমাদের মুনাফার হার। সুতরাং 0.02 100 দ্বারা যদি ভাগ করি, তো পি আছে, এন আছে, আর আছে। এখন আমাদের এই বের করাটা কি খুব কঠিন কাজ? অবশ্যই নয়। সো ইউ হ্যাভ টু ইনপুট দ্য ভ্যালু অফ পি, আর এন্ড এন, এন্ড দেন ক্যালকুলেট দ্য ভ্যালু। তো তোমরা কি অঙ্কটা বুঝছো সবাই? একটু উপরে ওইটা আরেকবার একটু বুঝাই দিতেন একটু। আমি আবারও বলি, দেখো আমি, চলো আমরা একটু, আমি বোর্ডে যাই। দেখো আমি, তোমরা ম্যাথটা বই থেকে ধরো, আমার সামনে বই আছে অবশ্য। দেখো অঙ্কটা মজার, তো আমি আবার পড়ি। 8% মুনাফার হার। দেখো এই যে 8%, আগে আমরা আসলটা লিখে ফেলি, আমি কিন্তু ধরিমরি লিখলাম না, ঠিক আছে? তো
তো আসলটা কত বলো তো? 500 টাকা, ঠিক না? এটা তো ক্লিয়ার নাকি? ইনিশিয়াল প্রিন্সিপাল ইজ 500, ঠিক তো? জি স্যার, জি ক্লিয়ার। ওকে, এখন বলছে 8% মুনাফার হার, 3 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় 2 বছরের মূলধন কত? তো এই যে 8%, এটা কিন্তু তোমার 2 বছরের 8%, মানে তারা এভারেজ হিসেবে বলছে যে 2 বছরে হচ্ছে 8% মুনাফার হার। কিন্তু আমরা যে মূল মানে চক্রবৃদ্ধি মুনাফাটা যে আমরা নিচ্ছি, সেটা তো 3 মাসের জন্য নিচ্ছি। প্রথম 3 মাস, দেন 3 মাস গ্যাপ, দেন 3 মাস। তার মানে আমরা 3 মাসের জন্য মুনাফার হার কত পাচ্ছি, এটা হিসাব করা লাগবে না? বলো, যে বোঝো না সে Yes, রেসপন্স sir. করো। তো আমরা সেইটা হিসাব করবো। তো সেইটা হিসাব করার জন্য আমরা 3 মাসটাকে আগে বছরে কনভার্ট করি। তো তুমি 3 মাসটাকে যদি বছরে কনভার্ট করো, 3 মাস মানে হচ্ছে কি 3 ভাগ হচ্ছে 12। আমি একটু ইংরেজিতে লিখি, হ্যাঁ, কারণ বাংলা আসে না আমার, কেমন জানি। ওই যেটা গান শুনছিল না, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, এরকম আর কি। দেখো তাহলে 3 মাস, তো এটা হচ্ছে 3/12, দ্যাট ইজ হচ্ছে 1/4, কারণ কাটাকাটি করলে নিচে 4, এত বছর। তো আমরা এই যে 3 মাস, এই 3 মাসে আমরা এখন মুনাফার হারটা হিসাব করবো। তো মুনাফার হার কত হবে? তো আমরা ঐকিক নেমে এভাবে করতে পারি যে 1 মাসে হচ্ছে সরি, 3 মাস মানে হচ্ছে 1/4 বছর। তো তুমি এভাবে লিখতে পারো যে 2 বছরে কত, 1 বছরে কত, 1/4 কত। তার মানে 1/4 ইন্টু হচ্ছে 8%, তো এটা হচ্ছে 2%, মানে হচ্ছে 0.02। তো এটা হচ্ছে আমাদের মুনাফার হার। আচ্ছা, এবার মুনাফার হার, এখন আমাকে এন বের করতে হবে। তো এন কিভাবে বের করব? আমি এন এর একটা হিসাব দেখাইছিলাম যে 3 মাসে হইতেছে হচ্ছে আহ মানে একটা বছরে 3 মাস অন্তর অন্তর হিসাব করলে হচ্ছে হচ্ছে 12/3 মানে হচ্ছে 4। সেহেতু 2 বছর ছিল, তার মানে হচ্ছে 4 ইন্টু হচ্ছে 2 মানে 8, মানে 8 বার, ঠিক আছে? তার মানে আমাদের পি বের হয়ে গেল, আর বের হয়ে গেল, এন বের হয়ে গেল, সবই তো বের হয়ে গেল। এখন আমি যদি মূলধনের সূত্র দিই, পি ইন্টু 1 + r⁴n, তাহলে তো অঙ্ক শেষ। বলো তো বুঝছো কিনা? জি স্যার, এবার ক্লিয়ার। ওকে, তাহলে আমাকে ঝটপট 11 নম্বর অ্যান্সারটা বলে দাও। 11 নম্বর অঙ্কটা একদম সেম প্রসিডিউরে সলভ করো, করার পরে হচ্ছে আমাকে অ্যান্সার বলো। এটা করার মাধ্যমে আমরা আজকে ক্লাসটা শেষ করব। আমি মিউট করে রাখছি, তোমরা সময় দিলাম হচ্ছে 5 মিনিট। স্যার, আমার একটু নেট প্রবলেম ছিল, এই অঙ্কটা করতে বললেন? স্যার উদাহরণ 11। হ্যাঁ হ্যাঁ। স্যার, স্যার বলবো কি? হ্যাঁ বলে দাও, অ্যান্সার বলো। স্যার হচ্ছে 24,012 টাকা। ওকে, দেখি আর কি কি বলে। স্যার, আমারটা একটু ডিফারেন্ট আসছে। বলো। স্যার, আমারটা আসছে 24,015। তুমি কি ভেঙে ভেঙে হিসাব করছো নাকি এভাবে ডাইরেক্ট? ভেঙে ভেঙে করছি। ভেঙে ভেঙে করার কারণে ডিফারেন্স হচ্ছে। যাই হোক, ম্যাথ হয়েছে। আচ্ছা শোনো, তোমাদের এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। আমরা নেক্সট হচ্ছে তোমরা এই সবটা পূরণ করে নিয়ে আসবা। এটা হোমওয়ার্ক থাকবে, এই সবটা, ঠিক আছে? স্যার, এটি স্কুল অ্যাপে সাবমিট করবো? হ্যাঁ হ্যাঁ, সব স্কুলে সাবমিট করবে, আমি এখান থেকে চেক করবো। ওকে ওকে, স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। দেখা হচ্ছে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।